সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশ্বজুড়ে করোনা ভাইরাস কোভিড-19 এর মহাদুর্যোগকালীন সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আতিয়ার রহমান, সহযোগী অধ্যাপক, ব্যবস্থাপনা, সরকারি এমএম কলেজ যশোর। আমি তোমাদের আজকে পাঠদান অনলাইনে পাঠদান কর্মসূচিতে আবারও স্বাগত জানাচ্ছি। আমি তোমাদেরকে যে বিষয়টি পাঠদান করব সেটা হলো ব্যবস্থাপনা বিষয়ে সম্মান তৃতীয় বর্ষের ট্যাক্সেশন ইন বাংলাদেশ কোর্সটি। ইতিমধ্যে আমরা 11টি ক্লাস সম্পন্ন করেছি। আজকে আমাদের 12তম এবং শেষ ক্লাস। আশা করি তোমরা অনেক মনোযোগ সহকারে ক্লাস উপভোগ করবে এবং শুনবে। তাহলে আসো আমরা আমাদের পাঠদানের কি বিষয় সেগুলো নিয়ে আমরা আজকে আলোকপাত করি। অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগতম। আমাদের যে বিষয়টি আজকে আলোচ্য সূচি সেটা ট্যাক্সেশন ইন বাংলাদেশ কোর্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেটা হচ্ছে আয়কর। একক ব্যক্তির আয়কর নির্ণয়, কিভাবে একজন ব্যক্তির আয়কর নির্ণয় করা হয় সেই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোকপাত করব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসায় প্রশাসন বিভাগের ছাত্রছাত্রী হিসেবে তোমাদের সবার এটা জানা উচিত এবং ব্যক্তিগতভাবে প্রত্যেকেরই এটা জানা উচিত আমি মনে করি। তারপরে তোমরা যেহেতু বিজনেস স্টাডিজ গ্রুপের ছাত্রছাত্রী, তোমাদের জন্য আরো বেশি করে জানা প্রয়োজন। তাহলে আমরা আসি আজকে আমাদের আয়কর, একক ব্যক্তির আয়কর কিভাবে নির্ণয় করতে হয় সেভাবে আমরা কয়েকটি সমস্যা সমাধান করে আমরা সেটা বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই দেখতে পারছো এখানে আমরা একটা অঙ্ক তুলে ধরেছি। অঙ্কটিতে কি বলা আছে দেখো। জনাব জাহিদ বেসরকারি প্রতিষ্ঠানে একজন কর্মকর্তা। নিম্নোক্ত তথ্যাবলী হতে তার 2018-19 আয় বর্ষে মোট আয় ও কর দায় নির্ণয় করো। তার মানে কর দায় নির্ণয় করতে হলে বা কোনো ব্যক্তির কর নির্ণয় করতে হলে আগে মোট আয় বের করতেই হবে। সেখানে মোট আয় যদি বের করতে নাও বলে তারপরেও বের করা লাগবে, কারণ মোট আয় না বের করলে তো কর নির্ণয় করা যাবে না। তাহলে মোট আয় বের করতে বলছে এবং কর দায় নির্ণয় করতে বলছে। তাহলে আমরা আসি কি কি তার আয় আছে সেটা আগে দেখে নিই। ক নম্বরে বলছে বেতন হতে আয়। তাহলে জাহিদ সাহেবের বেসরকারি প্রতিষ্ঠানে একজন কর্মকর্তা, সেটা আমাদের খেয়াল করতে হবে। সরকারি প্রতিষ্ঠানে বেতনে কর্মকর্তাদের বেতন একভাবে নির্ণয় করতে হয় আর আয় একভাবে নির্ণয় করতে হয়, আর বেসরকারি প্রতিষ্ঠানের ব্যক্তিদের আয় আরেকভাবে নির্ণয় করতে হয়, বিশেষ করে বেতন খাতের আয়টা। তাহলে আমরা জাহিদ সাহেব যেহেতু বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, তার বেতন খাতে আয়টা কিভাবে করব, তারপর অন্যান্য খাতে আয় কি আছে আমরা সেটা দেখে নিই। বেতন খাতে আয়, মূল বেতন 25,000 টাকা প্রতি মাসে। প্রতি মাসে 25,000 টাকা করে পান, তাহলে মূল বেতন 12 মাসে কত পাবেন? বাড়ি ভাড়া ভাতা পান মূল বেতনের 40%। আপ্যায়ন ভাতা প্রতি মাসে 200 টাকা, 2,000 টাকা। যাতায়াত ভাতা 5,000 টাকা প্রতি মাসে। তার নিয়োগকর্তা তাকে একটা সুসজ্জিত বাসা বরাদ্দ দেন। বাড়িটির পৌর মূল্য 75,000 টাকা। তিনি তার মূল বেতনের 10% অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে দান করেন বা জমা রাখেন। তাহলে আমরা বেতন খাতে আয় করি, ইতিমধ্যে চ্যাপ্টারের অঙ্ক আমরা করেছি সবার আগে। সেখানে আমরা মূল বেতনটা আসি, তার সাথে অন্যান্য ভাতা যেগুলো করদার্য সেগুলো বাদ দিয়ে যেগুলো করদার্য সেগুলো যোগ করি। তাহলে আমাদের এটা মূল বেতন কত সেটা আসবো। তারপরে আমরা মূল বেতনের 40% বাসা ভাড়ার ভিতরে অকরদার্য আছে সেটা বাদ দেবো। আপ্যায়ন ভাতা করদার্য নিয়ে নেব। যাতায়াত ভাতা একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত অকরদার্য সেটা বাদ দিয়ে দিব। তারপরে নিয়োগকর্তা সুসজ্জিত বাসা দিয়েছে, যদি বাসা দেয় তাহলে মূল বেতনের 25% অথবা পৌরমূল্য, এই দুটির মধ্যে যেটি ছোট সেটা আমরা নিয়ে থাকি। তারপরে তিনি মূল বেতনের 10% অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে জমা রাখেন। তিনি জমা রাখেন তার মানে সেটা তার আয় নাই। আর বেসরকারি প্রতিষ্ঠানে যদি কর্মচারী জমা করেন অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে, নিয়োগকর্তাও সমপরিমাণ অর্থ জমা দেয়, তাহলে নিয়োগকর্তা যেটি দেবে সেটি তার আয় হিসেবে দেখাতে হবে। আর তিনি জমা দিচ্ছেন তার মানে তার আয় থেকে আরো কমে যাচ্ছে, এটা তার আমরা ভবিষ্যৎ তহবিলে যেটা জমা দিচ্ছেন সেটা আমরা কি করব, সেটা তার আমাদের যে বিনিয়োগ হিসেবে সেখানে দেখাবো।
কিন্তু সেটা তার আয় হচ্ছে না, কিন্তু তিনি নিজে দেওয়ার সাথে সাথে নিয়োগকারী প্রতিষ্ঠানও তার অনুকূলে এই সম পরিমাণ অর্থ জমা করে। সেটা আমাদের খেয়াল রাখতে হবে যে তিনি মূল বেতন 10% অনুদান ভবিষ্যৎ আমলে জমা রাখেন, তার মানে তার নিয়োগকর্তাও 10% দেয়। তার নিয়োগকর্তা যেটা 10% দেয় সেটা তার আয়, তাহলে সেটা আমরা আয় হিসেবে দেখাবো। তারপরে জনাব গৃহ সম্পত্তি খাতে আয় আছে, প্রতি মাসে 5,000 টাকা করে আয় করেন। তারপরে কৃষিখাতে প্রাপ্ত শস্য বিক্রয় হইতে 70,000 টাকা সঞ্চয়, অন্যান্য আয়তে আছে তার। তারপরে সংশ্লিষ্ট বর্ষে নিয়োগ, বিনিয়োগ ও ব্যয় সমূহ নিম্নরূপ ছিল। জীবন বীমা প্রিমিয়াম দিয়েছে, পলিসি দিয়েছে, সাংসারিক ব্যয় করেছে, প্রধানমন্ত্রীতে আনতে হবে জমা দিয়েছে। এখানে আমরা এই সবগুলো চ্যাপ্টারই করে এসেছি। গৃহ সম্পত্তি খাতে আয় কিভাবে করতে হয় তোমরা নিশ্চয়ই জানো। সেখানে আমাদের আয় যেটা হয় তার থেকে আমরা যদি বাদ দিই 25% অথবা 30%, সেটা আমাদের মেইনটেনেন্স কস্ট, মেরামত রক্ষণাবেক্ষণ খরচ। কৃষিখাতে আয় আমরা 60% বাদ দিই, সেখানে আমাদের উৎপাদন খরচ। আর অন্যান্য সঞ্চয়ী সুদ থেকে পেয়েছে এত টাকা, ডাকঘর সঞ্চয় এত টাকা, প্রাইজ বন্ডের সুদ পান, পুরস্কার পান এত টাকা। এখানে খেয়াল করতে হবে যে সমস্ত তিনি সঞ্চয়ী সুদ টুদ পান সেগুলো কিন্তু তোমাদের একটা চার্ট আছে, সেখানে আমরা দেখেছি আমাদের সিকিউরিটি সুদ খাতে যে আয় সেখানে আমরা দেখেছি উৎসস্থলে এগুলো সঞ্চয়পত্রের সুদ 10% কেটে রাখে, ডাকঘর সঞ্চয় 10% কেটে রাখে। যখন আমরা মোট আয়ের অন্তর্ভুক্ত করব তখন কিন্তু মোটা অঙ্কিত করে নিয়ে মোট আয়ের অন্তর্ভুক্ত কিন্তু কিন্তু পরবর্তীতে যখন আমরা ট্যাক্স নির্ণয় করব বা আয়কর নির্ণয় করব তখন কিন্তু আমরা উৎসে কর বাদ, যেটুকু আমরা বেশি হিসেবে দেখাবো সেটুকু বাদ দিয়ে দেখাবো। তার মানে যখন আমরা আয়ের সাথে যোগ করব কিন্তু এইটাকে আমরা মোটা অঙ্কিত করে নেব, কারণ এটা 10% কেটে নিয়েছে উৎস স্থলে, কেটে 90% দিয়েছে, তাহলে 100% কত ছিল সেটা তার আয়। ঠিক এইটাও এটা 10% কেটে নিয়েছে, 90% তাকে দিয়েছে, তাহলে 100% কত ছিল সেটা আমরা মোটা অঙ্কিত করে আমাদের আয়ের সাথে যোগ করব। কিন্তু পরবর্তীতে যে আমরা যে বেশিটুকু দেখালাম এখানে যা আছে, এখানে যা আছে, এই দুটো আছে, বেশি যেটুকু দেখালাম সেটা হলো উৎসে কর কর্তন। পরবর্তীতে কর নির্ধারণের পরে আমরা উৎসে কর কর্তন হিসেবে সে অতিরিক্ত অংশটুকু বাদ দিয়ে দেবো। আর প্রাইজ বন্ডের পুরস্কার এটা তোমরা খেয়াল রাখবা, 82 ধারা মোতাবেক আয়কর অধ্যাদেশে 82 ধারা মোতাবেক এই যে আমাদের প্রাইজ বন্ডে বা লটারি যে সমস্ত পুরস্কার আছে সেই পুরস্কারের উপর আলাদা ট্যাক্স নির্ধারণ করা হয়েছে। সেটা উৎস স্থলে 30% কেটে রাখেন, সরি উচ্চ স্থলে 20% কেটে রাখেন, উচ্চ স্থলে 20% কেটে রেখে যিনি পুরস্কার পেয়েছেন তাকে অর্থ প্রদান করা হয়। তার মানে এখান থেকে এটা নেট পাওয়া গেছে 30,000, তার মানে 20% কেটে রেখেছে, তাহলে 20% কেটে রেখে 80%, তাহলে 100% কত ছিল সেটা আমরা মোটা হিসেবে দেখাবো। কিন্তু পরবর্তীতে আমরা এর উপর আবার কি করব, 20% কেটে সেটা উৎস কর কর্তন হিসেবে সেটা দেখাই দেবো আলাদা করে। সব সময় কি প্রাইজ বন্ডের পুরস্কার যখন আমরা ইনকাম নির্ধারণ করব, ইনকাম নির্ধারণ করার সময় সেটা আমরা মোটাঙ্কিত তো করবোই 100% হিসেবে, এটা দেয় আমাদের 80%। আর যখন আমরা কর বের করব তখন সেই টাকাটা আলাদা করে রেখে দেবো। কারণ হলো তোমরা খেয়াল করবে আয়কর নির্ধারণ করার সময় আমাদের যে একটা নির্ধারণ তো ব্রেক আপ দেওয়া আছে যে এত পর্যন্ত এত পার্সেন্ট, এত পর্যন্ত এত পার্সেন্ট, এত পর্যন্ত এত পার্সেন্ট, সেটা তো আমরা জানি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আছে সেগুলো স্পেশাল ভাবে কর নির্ধারণ করা হয়। সেই ধরনের আয় যদি থাকে তাহলে সেই আয়টা পুরো বাদ দিয়ে আমরা অন্যান্য যে আয়টা থাকবে সেগুলোর উপর আয়কর বের করে পরবর্তীতে সেইটার উপর আয়কর বের করবো। যেমন আমরা যখন আয়কর বের করবো তখন এই লটারি পুরস্কার থেকে আয় কত সেটা বাদ দিয়ে রাখবো, বাদ দিয়ে রেখে আমাদের অন্যান্য টোটাল আয় কত হয়েছে তার উপরে আয়কর বের করে পরবর্তীতে আবার লটারি পুরস্কার, যেহেতু লটারির উপর 20% হলো আয়কর, সেরকম ঠিক এরকম রকম আমাদের মৎস্য তারপরে হ্যাচারি ফিশারি এগুলো দেখবা তোমাদের আয়করের আলাদাভাবে বিধান করা আছে, পার্সেন্টেজ আলাদা। স্বাভাবিক যে সমস্ত আমাদের আয়করের যে বিধান, আয়করের যে পার্সেন্টেজ, যদি তার ব্যতিক্রম ধর্মী কোনো আয় থাকে তাহলে সেই আয়টা সম্পূর্ণ আলাদা করে রাখতে হবে যখন আমরা আয়কর বের করব। আমরা অঙ্ক যখন করবো তোমরা ক্লিয়ার বুঝতে পারবে। আর আমাদের বিনিয়োগ কি কি আছে সেইগুলো আমরা খেয়াল করব। জীবন বীমা প্রিমিয়াম এটা বিনিয়োগ, কিন্তু বলা আছে সোজার পলিসি মূল্য 3 লক্ষ টাকা, তার মানে পলিসির আমরা এটা প্রিমিয়াম সর্বোচ্চ বিনিয়োগ দেখাতে পারি পলিসি মূল্যের 10% পর্যন্ত। 10% অতিক্রম করলে সেটা বিনিয়োগ হিসেবে আসবে না। সাংসারিক ব্যয় এটা বিনিয়োগ না। প্রধানমন্ত্রী তহবিলে এটাও বিনিয়োগ নয়, এটা হচ্ছে কর অব্যাহতিপ্রাপ্ত আয়। তখন তাহলে তার বিনিয়োগ আছে এখানে, নিজে যে ভবিষ্যৎ তহবিলে দান করেছেন আর নিয়োগকর্তাও দান করেছেন, সেই দুটো বিনিয়োগ আছে। তাহলে আমরা অঙ্ক শুরু করি। প্রথমে আমরা দেখি কিভাবে করা যায়। হ্যাঁ, এখানে যে করদাতা মিস্টার জাহিদ, আয়কর 18, 19 আর আয় বর্ষ 18-19, কর বর্ষ 2019-20। মোট আয় নির্ণয়, আয়ের খাত বিবরণ, টাকা টাকা, এগুলো আমাদের যেগুলো আমরা করছি আগে ঠিক একই রকম। তাহলে এখানে তোমরা খেয়াল করো প্রথমে ছিল ক নম্বর বেতন খাতে আয়।
ধারা 21 আমরা যে আগে করে আসেছি সেগুলো একই রকম এখানে লাগবে। বেতন খাতে আয় করার সময় যেভাবে আমরা করেছিলাম অঙ্ক ঠিক একইভাবে বেতন খাতে আয় ধারা 21। প্রথমে হচ্ছে মূল বেতন, তার মূল বেতন ছিল 25,000 টাকা মাসে, তাহলে 12 মাসে আমরা গুণ করেছি 3 লক্ষ টাকা। তারপরে ছিল বাড়ি ভাড়া ভাতা, বাড়ি ভাড়া ভাতা পান তিনি হলো 40%, ওখানে বলাই আছে। তাহলে মোট তার বেতন হলো মূল বেতনের 40% বাড়ি ভাড়া। মূল বেতন কত? 3 লক্ষ টাকা। 3 লক্ষ 40% কত হয়? 1,20,000 টাকা। বাদ বলা আছে অকার্যধার্য। আমরা জানি বেসরকারি প্রতিষ্ঠানে যিনি চাকরি করেন তাদের হচ্ছে আহ বাড়ি ভাড়া ভাতা অকার্যধার্য বলা আছে মূল বেতনের 50% অথবা 3 লক্ষ টাকা, এই যেটি ছোট সেই পর্যন্ত। তাহলে আমাদের বাদ অকার্যধার্য মূল বেতনের 50%, মূল বেতনের 50%, 3 লক্ষ 50% হয় 1,50,000 টাকা অথবা 3 লক্ষ টাকা। এই দুটির মধ্যে যেটি ছোট, এই দুটির মধ্যে দুইটি সেট হলো 1,50,000। তাহলে 1,20,000 থেকে 1,50,000 বাদ দিলে কিছুই থাকে না। তার মানে এই যে 1,20,000 টাকা সে পাচ্ছে বাড়ি ভাড়া ভাতা, কিন্তু তার যে কি বলা আছে অকার্যধার্য সীমার মধ্যেই আছে। যদি এখানে 1,60,000 হতো তাহলে দেখা যাচ্ছে 10,000 টাকা তার আয়ের ভিতরে দেখানো যেত, কিন্তু সে অকার্যধার্য সীমার মধ্যেই তার হচ্ছে বাড়ি ভাড়া আছে। সুতরাং এখানে বাড়ি ভাড়া ভাতা কোনো আমাদের মোট আয়ের সাথে যোগ হচ্ছে না। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে বাড়ি ভাড়া ভাতা আমাদের মূল বেতনের 40% নিলাম, বাদ অকার্যধার্য। অকার্যধার্যের ক্ষেত্রে বলা আছে কি যে মূল বেতনের 50% অথবা 3 লক্ষ টাকার মধ্যে যেটি ছোট সেই পর্যন্ত আমাদের অকার্যধার্য। তারপরে ছিল আপ্যায়ন ভাতা ছিল। আপ্যায়ন ভাতা হচ্ছে 2,000 টাকা মাসে পাচ্ছিলেন তিনি। তাহলে 2,000 টাকা করে 12 মাসে 24,000 টাকা। আপ্যায়ন ভাতা তিনি খরচ করুক বা না করুক পুরাটাই করধার্য, সুতরাং পুরাটাই যোগের গেছে। তারপর ছিল যাতায়াত ভাতা, প্রতি মাসে পান 5,000 টাকা করে। যাতায়াত ভাতা প্রতি মাসে যদি 5,000 হয় তাহলে 12 মাসে 5 × 60,000 টাকা। যাতায়াত ভাতার ক্ষেত্রে আমরা কি অঙ্ক করে আসছি যে 30,000 টাকা পর্যন্ত অকার্যধার্য। তাহলে আগে আসো যাতায়াত ভাতা সে কত পাচ্ছে? 5,000 × 12, 5 × 60,000 টাকা। বাদ অকার্যধার্য কত আছে? অকার্যধার্য আছে আমরা জানি যাতায়াত ভাতা 30,000 টাকা পর্যন্ত অকার্যধার্য, যদি কোনো গাড়ির সুবিধা তিনি না পেয়ে থাকেন। এখানে আমাদের অঙ্কের ভিতরে কোথাও সে গাড়ির সুবিধা পেয়েছে এই কথাটা বলা নাই। সুতরাং যদি গাড়ির সুবিধা পেতেন তাহলে আবার কিন্তু এটা অকার্যধার্য হতো না। এটা তার গাড়ির যে জন্য যে পরিমাণ টাকা আসবে তার সাথে এটা আবার যোগ করা হতো। সেটা আমাদের আলাদা হিসাবে আসছে, আমরা আগের অঙ্কেতে করেছি। তাহলে যাতায়াত ভাতা 30,000 বাদ অকার্যধার্য, সরি যাতায়াত ভাতা 60,000 বাদ অকার্যধার্য 30,000, তাহলে থাকলো মোট 30,000 টাকা। তারপর ছিল কি তাকে একটা যান বা বাসস্থান সুবিধা দেওয়া আছে। বাসস্থানের সুবিধা দিয়েছে, পৌর মূল্য ছিল 75,000 টাকা। আমরা অঙ্কের ভিতরে দেখে আসছি তাকে একটি নিয়োগকর্তা তাকে একটি বাসস্থান দিয়েছেন, কিন্তু তার পৌর মূল্য ছিল 75,000 টাকা। তাহলে আমরা এটা কি জানি, যদি বাসস্থান সুবিধা দেয় তাহলে সেই ক্ষেত্রে কি হয় মূল বেতনের 25% অথবা পৌর মূল্য, এই দুটির মধ্যে যেটি ছোট সেটা আমরা মোটা এর সাথে যোগ করি। তাহলে আসি, দেখো আমাদের কি আছে, বাসস্থান সুবিধা মূল বেতনের 25%। মূল বেতন কত আমাদের? মূল বেতন 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকার 25% করলে কত হয়? 75,000 টাকা। অথবা পৌর মূল্য কত? পৌর মূল্য 75,000 টাকা। তাহলে পৌর মূল্য 75, এই দুটির ভিতরে যেটি কম, এই দুটির ভিতরে দুটোই 75, যে কোনো একটা নিলেই হচ্ছে, যেটি কম থাকতো সেটি আমরা নিতাম। তাহলে 75,000 টাকা। তাহলে বাসস্থান সুবিধা তোমরা খেয়াল করবা যে মূল বেতনের 25% অথবা পৌর মূল্যের দুটির মধ্যে যেটি কম সেটা আমাদের মোট আয়ের সাথে যোগ করতে হবে। তাহলে বাসস্থান সুবিধা হলো মূল বেতনের 25% আমরা পেলাম 75,000 টাকা, আর পৌর মূল্যও দেওয়া ছিল 75,000, এই দুটির মধ্যে ছোট 75,000 যোগ করে দিতে হবে। তারপরে ছিল অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান। নিয়োগকর্তা বলছে যে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তা দান, তিনি নিজে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে 10% দান করেন। বেসরকারি প্রতিষ্ঠানের নীতিমালায় আছে তিনি নিজে যদি ভবিষ্যৎ তহবিলে দান করেন তাহলে নিয়োগকর্তাও সমপরিমাণ অর্থ দান করে। সেটা উল্লেখ থাকুক বা না থাকুক তোমরা এটা ধরে নেবা যে নিয়োগকর্তা যে পরিমাণ সরি যে আমাদের কর্মকর্তা যে পরিমাণ দান করছেন নিয়োগকর্তাও সমপরিমাণ অর্থ দান করে থাকে। তাহলে কর্মকর্তা 10% দান করছেন, নিয়োগকর্তাও তাহলে 10% দান করছে, কিন্তু কর্মকর্তা যেটি দান করছে সেটা তার আয় হচ্ছে না, সেটা তার একটা বিনিয়োগ বা জমা থাকছে। কিন্তু নিয়োগকর্তা যেটি দিচ্ছে সেটা তো তার আয়, তাহলে সেটা আমরা আয় হিসেবে দেখাবো। তাহলে অনুমোদিত ভবিষ্যৎ নিয়োগকর্তার দান মূল বেতনের 10%, তাহলে মূল বেতন 3 লক্ষ, 10% করলে 30,000 টাকা। এই তার বেতন খাতে আমাদের মোট আয় হলো। তাহলে বেতন খাতে মোট আয় এগুলো আমরা যোগ করে পেলাম 4,59,000 টাকা। ঠিক আছে, তাহলে আমরা বেতন খাতে আয় তার পেয়ে গেলাম। বেতন খাতে আয় আর কিছু আমাদের নাই। তোমরা এখানে খেয়াল করো, বেতন খাতে আয় তার
বেতন খাতে আয় কিন্তু আর বকেয়া কিছু নাই। বেতন খাতে আয় আমরা যেগুলো পেয়েছিলাম সবগুলো চলে গেছে। যে মূল বেতন, বাড়ি ভাড়া, আপ্যায়ন ভাতা দিয়েছি, যাতায়াত ভাতা দিয়েছি, তার নিয়োগকর্তা শ্বশুরদের বা আশা বরাদ্দ দেন, পৌরমূল্য এটা আমরা করেছি। তিনি মূল বেতনের 10% অনুমিত ভবিষ্যৎ তহবিলে দান করেন। তিনি দান করেন, এটা তার হলো জমা থাকছে, তার মানে হচ্ছে এটা তার বিনিয়োগ। আর তিনি যেহেতু দান করছেন, নিয়োগকর্তাও সমপরিমাণ অর্থ দিয়েছে, তাহলে নিয়োগকর্তাও 10% দিয়েছে, তাহলে নিয়োগকর্তাটা কেবল তার আয়, সেটা আমরা আয় হিসেবে দেখিয়ে দিলাম। বেতন খাতে মোট আয় আমরা পেয়ে গেলাম। এবার আসুক গৃহ সম্পত্তি খাতে আয়। জনাব জাহিদের একটি একতলা বাড়ি আছে, যা তিনি ভাড়া দিয়ে প্রতি মাসে 5,000 টাকা আয় করেন। প্রতি মাসে 5,000 টাকা করে আয় আসবেন, তাহলে 5 × 12 = 60,000 টাকা। তাহলে আমরা আসি, দেখো গৃহ সম্পত্তি খাতে আয় ধারা 24, আমরা আগের চ্যাপ্টার করে এসেছি। গৃহ সম্পত্তি খাতে আয় ধারা 24, বার্ষিক মূল্য, ভাড়া মূল্য। বার্ষিক ভাড়া মূল্য কত? 5,000 টাকা করে, 5 × 12 = 60,000 টাকা পেয়েছে। বাদ মেরাম অনুমোদিতযোগ্য খরচ। খরচ কি আছে? মেরামত রক্ষণাবেক্ষণ খরচ আমরা জানি বার্ষিক মূল্যের 25%। তাহলে বার্ষিক মূল্য ছিল 60,000, বার্ষিক মূল্যের 25% কাটো 15,000, তাহলে বাদ দিলে 45,000 টাকা তার গৃহ সম্পত্তি খাতে আয়। ঠিক আছে, এবার আসো পরেরটা কি ছিল? পরেরটা আছে কি আমাদের কৃষি খাতে আয়। কৃষি জমি হতে প্রাপ্ত শস্য বিক্রয় লব্ধ আয়, একটাই আইটেম দেওয়া আছে, কৃষি শস্য বিক্রয়। তাহলে আমরা কৃষি খাতে আয় ধারা 26, শস্য বিক্রয় কত টাকা? 70,000 টাকা। বাদ অনুমোদনযোগ্য খরচ বলা আছে কি উৎপাদন খরচের 60%। উৎপাদন খরচ হলো শস্য বিক্রয়ের 60%। তাহলে আমাদের উৎপাদন খরচ কত ছিল? সরি, উৎপাদন শস্য বিক্রয় কত ছিল? শস্য বিক্রয় ছিল 70,000 টাকা। 70,000 টাকার হলো 60% উৎপাদন খরচ, সেটা অনুমোদনযোগ্য ব্যয়। তাহলে শস্য বিক্রয় আমাদের 70,000, এর সাথে অনুমোদনযোগ্য খরচ 60% বাদ যাবে, তাহলে 60% করে 6 × 12 = 42,000 টাকা। 42,000 টাকা বাদ দিলে আমাদের তার কৃষি খাতে আয় হলো 28,000 টাকা। তাহলে 28,000 টাকা আমরা কৃষি খাতে আয় পেলাম। এবার আসো তারপরে কি ছিল? অন্যান্য আয় ছিল সঞ্চয় হিসাবে সুদ পান এত টাকা, ডাকঘর সঞ্চয় হিসাবে সুদ পান এত টাকা, প্রাইজ বন্ডের পুরস্কার এত টাকা। তাহলে অন্যান্য খাতে আয় ধারা হলো 33, এটা আমাদের। তাহলে সঞ্চয় সুদ এত টাকা পেয়েছে, তার মানে উৎসস্থলে 10% কেটে দিয়েছে, আমরা এটা 100% কনভার্ট করব, তার মানে এটা 90%। 90% টাকা এত হলে 90% এত হলে 1% কত? 100% কত? তার মানে এটা 100 দিয়ে গুণ, 90 দিয়ে ভাগ। ঠিক এটাও একই রকম, এটা 100 দিয়ে গুণ, 90 দিয়ে ভাগ। আর এটা হলো 80% কেটে রাখে প্রাইস বন্ড, সরি 10%, আবার ভুল বললাম, 20% কেটে রাখে। 20% কেটে রেখে 80% দেয়, তাহলে 80% যেহেতু দেয়, তাহলে এটা আমরা কি করব? 80 দিয়ে ভাগ, 100 দিয়ে গুণ করব। তাহলে যত আমরা এটা পাইছি 90%, এটাও পাইছি 90%, এটা 100% করতে হবে, এটা 100% করতে হবে, এটা পেয়েছি 80%, এটাও 100% করতে হবে। তাহলে আসো আমরা অন্যান্য খাতে আয়, তোমরা খেয়াল করো, অন্যান্য খাতে আয় ধারা 33, এগুলো আছে সঞ্চয় হিসাবে সুদ। তাহলে আমরা কি করলাম? এটা 90% পাইছিলাম, 100% এ কনভার্ট করব। তাহলে এটা ভাগ 90 গুণ 100 করলে কত হলো? 14,278 টাকা। এটা আমরা পেলাম সঞ্চয় হিসাবে সুদ। তারপরে ডাকঘর সঞ্চয় হিসেবে সুদ সে নেট পেয়েছিল 1,130 টাকা। এটা 90 দিয়ে ভাগ, 100 দিয়ে গুণ করলে তার মোট ছিল 1,255 টাকা। তারপর 88 সি ধারায় প্রাইজ বন্ডের পুরস্কার উৎসস্থলে 20% কেটে রাখে, তার মানে আমরা 80% পাই। তাহলে 80% যদি এত টাকায় 100% কত? সেটা আমরা 100% এ কনভার্ট করেছি, 80 দিয়ে ভাগ, 100 দিয়ে গুণ, তাহলে হয়েছে 37,500 টাকা। এই মোট মিলে তার অন্যান্য খাতে আয় হয়েছে 53,033 টাকা। তাহলে 53,033 টাকা হলো অন্যান্য খাতে আয়, এটা ধারা 33। তাহলে তার আয়ের খাত ছিল মোট 4টা। বেতন খাতে আয় পেয়েছে, গৃহ সম্পত্তি খাতে আয়, কৃষি খাতে আয়, অন্যান্য খাতে আয়। মোট মিলে তার আয় হয়েছে কত? 5,85,033 টাকা। 5,85,033 টাকা। ঠিক আছে, এইবার আসো আমাদের কি আছে আর কি বলা আছে? সংশ্লিষ্ট বয়সে তার বিনিয়োগ ও ব্যয় সীমা নিম্নরূপ। জীবন বীমার প্রিমিয়াম, এটা বিনিয়োগ, তার পলিসি বললে আমরা বিনিয়োগ খাতে দেখাই দেবো, তিনি ব্যয় করেছেন, এটা তো তার আয় না। সাংসারিক ব্যয়, এটা সাংসারিক ব্যয় চলে গেছে। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দান করেছে 10,000 টাকা, এটাও ব্যয়, কিন্তু এটা হলো কর অব্যাহতি প্রাপ্ত ব্যয়, তার মানে এই টাকার উপরে কোনো কর ধরা হবে না। তোমরা খেয়াল করবা, প্রধানমন্ত্রী আমি যে বিনিয়োগের একটা চার্ট দিয়েছিলাম তোমাদের, সাথে সাথে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দান করলে সেটা হয় কর অব্যাহতি প্রাপ্ত আয়।
তাহলে যখন আমরা কর বের করব তখন কিন্তু এই টাকাটা বাদ দিয়ে বাদ বাকি টাকাটার কর বের করব। কারণ হলো প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে যদি দান করা হয় সেই টাকাটা হলো কর অব্যাহতিপ্রাপ্ত, তার উপরে কোনো আয় কর দেওয়া লাগে না। তোমরা এটা খেয়াল করবা সবসময় যে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে যদি দান থাকে সেটা কর অব্যাহতিপ্রাপ্ত আয়। যখন আমরা মোট আয় বের করব, মোট আয় থেকে সেই টাকাটা বাদ দিয়ে অবশিষ্ট টাকার উপর আমরা কর বের করব। ঠিক আছে? তার আগে আমাদের আরো বিনিয়োগ বের করতে হয়, কারণ বিনিয়োগের উপর কর রেহাত আছে। তাহলে আমাদের যখনই কর দায় বের করতে বলবে তার আগে বিনিয়োগ ভাতাটা বের করতে হবে, কত টাকা তার বিনিয়োগ আছে। বিনিয়োগ থেকে কর রেহাত পাওয়া যায় যেহেতু, সুতরাং বিনিয়োগ তার কি কি বিনিয়োগ আছে সেই বিনিয়োগটাও আমরা বের করতে হবে। তাহলে এখানে আমরা দেখি ওই 10,000 টাকা বাদ দিয়ে তার করযোগ্য আয় কত হয়েছে। তাহলে মোট ছিল 5,85,033, বাদ কর অব্যাহতিপ্রাপ্ত আয় প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দান 10,000 টাকা। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে সে 10,000 টাকা দান করেছে, এটা হলো কর অব্যাহতিপ্রাপ্ত আয়। তার মানে এই 10,000 টাকার উপরে কোনো কর প্রদান করা হবে না। তাহলে কর প্রদান করা হবে কত টাকা? 5,75,033 টাকার উপরে। ঠিক আছে? এটা তো নিচে একটু বিয়োগ করে দেখানো ছিল, কিন্তু এখানে পাতা ছোট কারণে দেখা যাচ্ছে না, আমি একটু এইভাবে দেখাই দিই। এই দেখো তোমরা খেয়াল করো, আমরা নিচে একটু দিয়ে দিছি কর দায় গণনা। মোট নিয়মিত আয় 5,75,000, না এটা না, এটা তো কর দায়ের সময়। আচ্ছা ওটা তো আমরা দেখাই দিলাম। তারপরে ওটা তোমরা বুঝতে পারলে যে আমাদের মোট আয় বের করার পরে কিন্তু কর অব্যাহতি আয়টা সেটা বাদ দিয়ে দেখাতে হবে। এখানে আর আলাদা করে আমি বাদ দিয়ে দেখাইনি, সেটা কর দায় নির্ণয়ের সময় দেখাই দিয়েছি। তাহলে কর অব্যাহতি প্রাপ্ত আয়টা তোমরা সবসময় বাদ দিয়ে দেখাবে। সেটাই আমরা দেখিয়েছি যে কর অব্যাহতি প্রাপ্ত আয় সেটা বাদ দিয়ে দেখিয়েছি, যে 10,000 টাকা বাদ দিয়ে দেখালাম। তাহলে মোটামুটি তোমরা বুঝতে পারছো, যেহেতু সবগুলো চ্যাপ্টারের অঙ্কই তোমাদেরকে করানো হয়েছে, তারপরে কিন্তু একক ব্যক্তির আয়কর নির্ধারণ করা চ্যাপ্টার আসে। তাহলে একক ব্যক্তির আয়কর নির্ধারণ করতে হলে প্রথমে তোমাকে একক ব্যক্তির আয় কত হয়েছে সেটা বের করতে হবে, তারপরে আমরা বিনিয়োগ কত আছে তার বিনিয়োগটা বের করব, তারপরে কর দায়। বিনিয়োগ বের করতে না বললেও বিনিয়োগ বের করতে হবে, কারণ হলো বিনিয়োগের উপরে কর রেহাত আছে। অ্যাকচুয়ালি তার বিনিয়োগ কত সেটা আমাদের বের করতে হবে। কর অব্যাহতি বিনিয়োগ ভাতা এর উপর ভাতা পাবেন, কত টাকার উপর সে বিনিয়োগ রেহাত পাবেন সেই পরিমাণ বিনিয়োগ ভাতা তার বের করতে হবে। কারণ সেটা না বের করা পর্যন্ত আমরা কর দায় বের করতে পারবো না। এই জন্য অঙ্কের ভিতরে যখনই তোমার মোট আয় আর কর দায় বের করতে বলবে, তোমাকে নিশ্চিত সেখানে বিনিয়োগ ভাতাটাও বের করতে হবে, না বের করলে তুমি কর দায় বের করতে পারবে না। তার মানে অনেক সময় বলা থাকবে কর দায় বিনিয়োগ ভাতা বের করতে, অনেক সময় বলা থাকবে না, না বলা থাকলেও আমাদেরকে বিনিয়োগ ভাতা বের করতে হবে। তাহলে এবার আমরা বিনিয়োগ ভাতাটা বের করব। বিনিয়োগ ছিল কি কি তার আমরা দেখেছি। তিনি নিজে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে দান করেছেন, তার নিয়োগকর্তা তাহলে দান করেছে, দুইজনের দানটাই বিনিয়োগ। আর কি ছিল? জীবন বীমার প্রিমিয়াম ছিল। আসো আমরা দেখি। জীবন বীমার প্রিমিয়াম, তিনি জীবন বীমা পলিসিতে প্রিমিয়াম জমা দিয়েছেন। এই যে কর রেহাতযোগ্য আয় নির্ণয়, কর রেহাতযোগ্য আয় নির্ণয় বা বিনিয়োগ ভাতা নির্ণয়, এটা আমরা কর রেহাতযোগ্য আয় বা কর রেহাতযুক্ত বিনিয়োগ ভাতা নির্ণয় এইভাবে বের করব। সেটা কি আছে? বিবরণ টাকা টাকা জীবন বীমার প্রিমিয়াম, তিনি 2,000 টাকা করে প্রতি মাসে প্রিমিয়াম দিয়েছেন, বছরে দিয়েছেন 24,000 টাকা, কিন্তু বীমা পলিসি ছিল 3 লক্ষ টাকা। আমাদের বলা আছে বিনিয়োগ ভাতার যে চার্ট আছে সেখানে বলা আছে জীবন বীমার প্রিমিয়াম আমরা কি করতে পারবো? বিনিয়োগ হিসেবে দেখাতে পারবো। বীমা পলিসির সর্বোচ্চ বীমা পলিসির 10% পর্যন্ত, সর্বোচ্চ 10% পর্যন্ত, 10% এর বেশি হলে সেটা আর আমরা দেখাতে পারবো না। তাহলে এখানে খেয়াল করো, জীবন বীমার প্রিমিয়াম 24,000 টাকা, সর্বোচ্চ সীমা বীমা মূল্যে 10%, বীমা মূল্য ছিল 3 লক্ষ টাকা, তার 10% 30,000 টাকা। তাহলে সর্বোচ্চ আমরা যে 24,000 টাকা জমা করেছি সেটা সর্বোচ্চ সীমার মধ্যেই আছে। তার মানে এই দুটোর মধ্যে যেটা ছোট হয় সেটা নিতে হয়, যেটা ছোট তাহলে ছোটটি হলো 24,000। যদি এখানে হতো 50,000 তাহলে আমরা কিন্তু 30,000 নিতাম, এই দুটোর মধ্যে যেটা, কারণ সর্বোচ্চ সীমাটাকে অতিক্রম করা যাবে না। সর্বোচ্চ সীমার মধ্যেই বীমা পলিসির যে আমাদের প্রিমিয়াম থাকবে সেটি আমাদের বিনিয়োগ ভাতা হিসেবে আমরা দেখাতে পারবো। সর্বোচ্চ সীমা পার হয়ে গেলে যেটুকু বেশি হয়ে যাবে সেটুকু কিন্তু আমরা দেখাতে পারবো না। তারপরে বলছে অনুমোদিত
ভবিষ্যৎ তহবিলে কর্মী ও নিয়োগকর্তার দান, অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে কর্মী ও নিয়োগকর্তার দান দুইজনই কি হয়েছে, অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে কর্মী ও নিয়োগকর্তার দান আমরা যদি দেখছিলাম 10% করে দান করেছেন, তাহলে 10% করলে আমাদের হয়েছিল 3 লক্ষ টাকা মূল বেতন, 10% 30 লক্ষ টাকা, 10% 30,000 টাকা, 30,000 টাকা দুইজন দান করেছেন, 30 দুগুণী 60,000 টাকা। তারপরে মোট বিনিয়োগ, তার প্রকৃত বিনিয়োগ হলো 84,000 টাকা। ঠিক আছে, 84,000 টাকা মোট বিনিয়োগ। এইবার আসো আমাদের এখানে প্রকৃত বিনিয়োগ হলো 84,000 টাকা। এখন বলা আছে যে 82 সি ধারায় আয় ও কর অব্যাহতি প্রাপ্ত আয় ব্যতীত মোট আয়ের 25% পর্যন্ত একটা বিধান আছে, 25% অথবা 1.5 কোটি টাকা, দুটির মধ্যে যেটি ছোট সেটা আসবে। তাহলে 82 সি ধারায় আয় ও ধারার আয় ও কর অব্যাহতি প্রাপ্ত আয় ব্যতীত মোট আয়ের 25%। তিনটা খাত বের করতে হয় যখন বিনিয়োগ আমরা বের করব, প্রকৃত বিনিয়োগ, আর একটা বের করব 82 সি ধারায় আয়, 82 সি ধারায় আয় মানে লটারি আয়, প্রাইজ বন্ডের আয়, সেটা বাদ দিব। কর অব্যাহতি প্রাপ্ত আয় যেটা প্রধানমন্ত্রী কর অব্যাহতি প্রাপ্ত আয় ব্যতীত, তার মানে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে যেটা দান করেছিলাম সেটা কর অব্যাহতি প্রাপ্ত আয়, সেটাও বাদ দিব। বাদ দিয়ে যেটা থাকবে তার উপর 25% আমরা নিব। তাহলে 2 নম্বরে আমরা লিখবো 82 সি ধারায় আয়, 82 সি ধারায় আয় যদি থাকে তাহলে লিখবা, না থাকলে লেখার দরকার নেই। যদি কর অব্যাহতি প্রাপ্ত আয় থাকে তাহলে লিখতে হবে, না থাকলে লেখার দরকার নেই, তাহলে লিখতে হবে মোট আয় 25%। তখন মোট আয়ের 25% তখন আমরা বের করব। আর যদি এগুলো থাকে তাহলে এগুলো বিয়োগ করে দেখাবো। তাহলে 82 সি ধারায় কর অব্যাহতি প্রাপ্ত আয় ছিল আমাদের 37,500 টাকা। তাহলে 37,500 টাকা এটা আমরা মোটাঙ্কিত করে পেয়েছিলাম। তোমরা যদি আর একটু পিছনে যাও তাহলে খেয়াল করো, দেখো এই যে 37,500 টাকা কর অব্যাহতি প্রাপ্ত আয় হলো 37,500। এই সরি, কর অব্যাহতি প্রাপ্ত না, এটা হচ্ছে লটারির আয়। 82 সি ধারায় পুরস্কার প্রাইজ বন্ডের পুরস্কার ছিল 37,500। আর প্রধানমন্ত্রী তহবিলে যে 10,000 টাকা, এটা আমরা বাদ দিয়ে কিন্তু 5,75,000 টাকায় দেখাচ্ছি, তার মানে এটা আগে বাদ চলে গেছে। এখন এটা থেকে এইটা বাদ দিলেই হবে 37,500। আর যদি আমরা এইটা দেখাই তাহলে এইটা থেকে 10,000 বাদ দিতে হবে, এটা বাদ দিতে হবে, একই কথা। যেহেতু আমরা এখানে 10,000 বাদ দিয়ে দিয়েছি, সুতরাং কর অব্যাহতি প্রাপ্ত আয় সেটা বাদ দিয়ে এটি হচ্ছে এর থেকে এই যে আমাদের 82 সি ধারায় যে আয়টা আছে সেটা বাদ দিয়ে দেবো। তাহলে 82 সি ধারায় আমরা আয় সেটা বাদ দিয়ে দিয়েছি, বাদ দিয়ে যে টাকাটা ছিল তার হলো আমরা 25% কাটিয়েছি। 25% কাটলে হয়েছে 1,34,333 টাকা। এই একটা গেল। তাহলে প্রকৃত বিনিয়োগ, আর একটা হলো করযোগ্য আয়ের 25%, মোট আয়ের 25%। তাহলে মোট আয়ের 25% আমরা বের করলাম। আর একটা আছে সর্বোচ্চ সীমা কর, সর্বোচ্চ সীমা 1.5 কোটি টাকা। আর একটা আছে সর্বোচ্চ সীমা 1.5 কোটি টাকা। এইবার এই তিনটার মধ্যে যেটা ছোট সেইটা হবে আমাদের কর রেহাতযোগ্য বিনিয়োগ বা কর রেহাতযোগ্য আয় সেটা। তাহলে আমাদের এই একটা তিনটার ভিতরে ছোট হলো 84,000 টাকা। তার মানে তোমাদের কি আবারও বলি যে প্রথমে আমাদের প্রকৃত বিনিয়োগ কত আমরা বের করে ফেলবো, প্রকৃত বিনিয়োগ বের করলাম। তারপরে বলা আছে করযোগ্য আয়ের 25%। তবে শর্ত সেখানে যদি কি হয়, যদি কর অব্যাহতি প্রাপ্ত আয় থাকে সেটা বাদ দিতে হয়, যদি 82 সি ধারার কোনো আয় থাকে সেটা বাদ দিতে হয়, বাদ দিয়ে মোট আয় থেকে সেটা বাদ দিয়ে যেটা থাকবে তার উপর 25% কর্তন করতে হবে। তাহলে আমরা 82 সি ধারায় ছিল লটারির যে প্রাইজ বন্ডের আয় ছিল 37,500 বাদ দিয়েছি, প্রধানমন্ত্রী তহবিলে দান করা কর অব্যাহতি প্রাপ্ত আয় 10,000 সেটা বাদ দিয়েছি, বাদ দিয়ে যে অবশিষ্ট আয় ছিল তার উপর 25% কেটে হয়েছে 1,34,383। আর একটা বিকল্প আছে, অথবা সর্বোচ্চ সীমা হলো 1.5 কোটি টাকা। 1.5 কোটি টাকা অতিক্রম করতে পারবে না, তার মানে 1,50,00,000 টাকা। এই তিনটার মধ্যে যেটি আমাদের ছোট সেটা হলো আমরা কর রেহাতযোগ্য বিনিয়োগ পাবো। এই তিনটার মধ্যে ছোট হলো 84,000 টাকা। তাহলে আমাদের কর রেহাতযোগ্য আয় হলো 84,000 টাকা পেলাম। এইবার আমরা আয়কর নির্ণয় করব। এবার আমাদের আয়কর নির্ণয় ক্ষেত্রে খেয়াল করো, আমরা ওখানে যেটা দেখাই দিয়েছিলাম নিকে কর দায় গণনায় মোট আয় নির্ণয় করার ক্ষেত্রে কি দেখাইছিলাম, মোট আয় ছিল আমাদের কর অব্যাহতি প্রাপ্ত আয় দিয়ে করযোগ্য আয় ছিল আমাদের 5,75,033 টাকা। যে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে 10,000 ওটা বাদ দিয়ে, যেহেতু ওটার উপর কোনো কর ধরাই হবে না, তাহলে ওটা বাদ দিয়ে দিয়েছিলাম, বাদ দিয়ে 5,75,033। তারপরে 82 সি ধারার আয় হলো 37,500, সেটা বাদ দিয়ে দিলাম, দিতে হলো 5,37,033 টাকা। এইটা কেন বাদ দিলাম, এইটা আমরা পরে এর উপর কর ধরবো, কারণ হলো এইটার করের হার ভিন্ন।
যে কোনো আয়ের ক্ষেত্রে যদি করের হার ভিন্ন থাকে তাহলে তোমরা মোট আয় থেকে সেই আয়টা আগে বাদ দিয়ে নিবা। বাদ দিয়ে নিয়ে যে আয়টা থাকবে তার উপরে আমরা কর বের করব, পরবর্তীতে সেই আয়টার উপরে আবার কর বের করব, করে যোগ করব। তাহলে যেহেতু এইটার করের হার ভিন্ন, যখনই আমাদের করের হার কোনো ভিন্ন স্পেশাল কোনো অর্ডার দিয়ে কর হার নির্ধারণ করা হয়েছে, সেই ধরনের কোনো আয় যদি থাকে সেটা আমরা বাদ দিয়ে নিয়ে তারপরে কর নির্ণয় করব। তাহলে প্রাইজ বন্ড লটারি পুরস্কারের আয়গুলো হচ্ছে করের হার উৎসস্থলে 20% কেটে রাখে, তাহলে সেটা আমরা আলাদা করের হার সেটা আমরা আলাদা করে রাখবো। যদি আমাদের মৎস্য হ্যাচারি ফিশারিজ অথবা ওই যে পশুপালন এইরকম থেকে কোনো আয় এসে থাকে, সেগুলো করের হার ভিন্ন হলে হওয়ার কারণে সেগুলো কিন্তু বাদ দিয়ে রাখতে হয়, পরবর্তীতে তার করের হার কত সেটা দেখাতে হয়। গত বছর ক্লাসে আমরা দেখিয়েছি করের হার সেখানে কিন্তু ভিন্ন আছে, তোমরা এটা খেয়াল করবা। তাহলে এইবার আসো, তাহলে আমাদের এই যে 5,37,033 টাকার উপরে আমরা কর নির্ণয় করব। তাহলে আমাদের কি বলা আছে, কর নির্ধারণ ক্ষেত্রে প্রথম 2,50,000 টাকা পর্যন্ত শূন্য, তারপরে বলা আছে পরবর্তী 4 লাখ টাকা পর্যন্ত 10%, তাহলে পরবর্তী 4 লাখ তার ভিতরেই আমাদের থাকছে, কারণ মোট আমাদের 5,37,000 টাকা, মানে 2,50,000 বাদ দিলে বাদ বাকি যেটা থাকবে সেটা 10% এর মধ্যে থাকবে। তাহলে করদায় নির্ণয়, এই যে করদায় নির্ণয় বিবরণ করের হার টাকা কি বলা আছে, প্রথম 2,50,000 টাকা পর্যন্ত আয়ের উপর 0% শূন্য। তাহলে এখান থেকে 2,50,000 বাদ দাও, এই 5,37,033 থেকে বাদ দিলে থাকে 2,87,033 টাকা। তাহলে প্রথম 2,50,000 বাদ দাও, এই 5,37,033 থেকে বাদ দেওয়ার পর পরবর্তী থাকলো 2,87,033 টাকা, এর উপরে 10%, এর উপর 10% কাটলে হয় 28,703 টাকা, 28,703 টাকা। তাহলে এখানে উপরে সবগুলো যোগ করে হলো 28,703 টাকা। এইবার আমরা 82 সি দ্বারায় বাদ, এই যে বাদ রাখছিলাম 37,500 টাকা আয়, এই 37,500 টাকার উপরে লটারি পুরস্কার বা প্রাইজ বন্ডের পুরস্কারের উপরে 20%, তাহলে আমরা 82 সি ধারা অনুসারে ন্যূনতম কর এই 37,500 ইন্টু 20% কাটলে হয় 7,500, 7,500 টাকা। এই 7,500 টাকা কর হলো, এই দুটো আমরা যোগ করলে আমাদের কর হলো 36,203 টাকা। এখান থেকে আমাদের কর রেয়াত হবে। এইবার কর রেয়াতের ক্ষেত্রে কি বলা আছে, আমাদের যে ওখানে যে আগের কথায় আমরা যে কর রেয়াত পেলাম, কর রেয়াত যোগ্য বিনিয়োগ আমরা ছোটটি পেয়েছিলাম 84,000 টাকা, এই 84,000 টাকার উপরে 15% প্রথমে, তাহলে আমরা এই এর উপর 15% কেটে দেব। দেখো বাদ কর রেয়াত 84,005 টাকা ইন্টু 15%, 12,600 টাকা, বিয়োগ করলে 23,603 টাকা, এটা বিয়োগ করলে 23,603 টাকা। এইবার আসো আমাদের উৎস স্থলে কর কর্তন করেছিল, উৎস স্থলে কোনটা কোনটা কর কেটেছিল, সঞ্চয় হিসেবে সুদতে কর্তন কেটেছিল, আয়কর ডাকঘর সঞ্চয় হিসেবে কাটছিল, প্রাইজ বন্ডের উপর কাটছিল। তাহলে এই তিনটে যে উৎস স্থলে কর কর্তন করা হয়েছিল সেই তিনটা আবার আমরা সেই উৎস স্থলে করটা এখানে যোগ করে বিয়োগ করে দিব, কারণ উৎস স্থলে আমার কর কেটে রেখেছে। আমি তো মোট আয়ের উপর কর নির্ণয় করলাম 23,603 টাকা মোট আয়ের উপর, কিন্তু আমার উৎস স্থলে কিছু কর কেটে রেখেছে, কারণ এগুলো আমরা যখন আয়ের ভিতরে দেখাইছিলাম তখন মোট অঙ্কিত করে নিয়েছিলাম, মোট অঙ্কিত করে নিয়ে মোট টাকা আমরা আয়ের সাথে যোগ করেছিলাম, তার ভিতরে করও ছিল, সেই করটা এখন আমরা বাদ দিয়ে দেব। তাহলে কিভাবে বাদ দিবা, মোট অঙ্কিত করেছে যেটা সেইটা, তার থেকে নেটটা বাদ দিয়ে দিবা। তাহলে মোট অঙ্কিত করে তার থেকে নেট বাদ দিয়ে দিতে হবে। যেমন আমাদের এখানে তোমরা খেয়াল করো, এই যে আমাদের 12,850 টাকা ছিল, এটা আমরা মোটাঙ্কিত করে পেয়েছি কত, 14,278 টাকা। এটি বিয়োগ, এই 14,278 থেকে 12,850 টাকা বিয়োগ করলে যেটা হবে সেইটাই উৎসে কর কর্তন। ঠিক একই রকম ডাকঘর সঞ্চয় এর আমরা কত 1,130 টাকা ছিল, মোটাঙ্কিত করে আমরা লিখছি 1,255 টাকা। 1,255 টাকা থেকে 1,130 টাকা বাদ দিলে যেটা থাকবে সেটাই আমাদের উৎসে কর। তারপরে আমাদের এই যে প্রাইজ বন্ড ছিল, প্রাইজ বন্ডের পুরস্কার ছিল কত 30,000 টাকা, সেটা আমরা মোটাঙ্কিত করে পাইছিলাম 37,500 টাকা। তার মানে এইটা বিয়োগ করে 37,500 থেকে 30,000 বাদ দিলে যেটা থাকবে সেটা আমাদের উৎসে কর কেটেছে। তাহলে এই যে মোটাঙ্কিত করেছি, মোটাঙ্কিত থেকে এই নিট গুলো আমরা বাদ দিয়ে দেবো। এই নিট গুলো যখন বাদ দিয়ে দেবো, যেগুলো থাকবে সেইগুলো হচ্ছে আমাদের উৎসে কর কর্তন। তাহলে আমরা আসি আবার সেই জায়গায়, এই যে তোমরা খেয়াল করো আবারও, তাহলে আমাদের এই যে সঞ্চয় হিসাবের উপরে উচ্চ কর্তন কাটছিল 1428 টাকা, ডাকঘর থেকে কেটেছিল 125 টাকা, প্রাইজ বন্ড থেকে কেটেছে 7,500 টাকা। তাহলে মোট কত টাকা কেটেছে, 9,053 টাকা উৎস স্থলে কর কেটে নিয়েছে। আর আমার
মোট কর হয়েছে কত? 23,603 টাকা। এটা বিয়োগ করে দিলে এখন আমাদের কর দায় হচ্ছে 14,550 টাকা। এখন এই যে এই ব্যক্তির কর প্রদান করতে হবে 14,550 টাকা। আগে উৎসস্থলে দিয়ে দিয়েছে 9,030 টাকা, 9,053 টাকা, আর সে কর রেহাত পেয়েছে 12,600 টাকা কর রেহাত পেয়েছে। এই রেহাত না পেলে তার আরো বেশি কর দেওয়া হতো। যদি তার কোনো বিনিয়োগ না থাকতো তাহলে কিন্তু তাকে অনেক বেশি কর দেওয়া হতো। এই জন্য বিনিয়োগ গুরুত্বপূর্ণ। তাহলে বিনিয়োগ রেয়াত ক্ষেত্রে রেয়াত পেয়েছে, কর রেয়াত পেয়েছে 12,600, তারপরে ছিল 33,603, উৎসস্থলে কেটে নিয়েছে 9,053 টাকা। এখন তাকে কর প্রদান করতে হবে 14,550 টাকা। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, অনেক বড় অঙ্ক। এত বড় অঙ্ক একটা শেষ করতেই সময় চলে যায়। আমাদের এখানেও আরো একটা অঙ্ক দেখানো আছে, সেটা আমি করে দিয়েছি। এখন হচ্ছে সময় সংক্ষিপ্ত কারণে এত বড় অঙ্ক আবার বিস্তারিত ব্যাখ্যা করা সম্ভব হবে না। তোমরা এখানে দেখে নেবা। জনাব আলম একটি সরকারি প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত কর্মকর্তা, সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। তাহলে আছে বেতন খাতে আয়, তার এখানে সহজ আছে। উৎসব ভাতা আর মহার্ঘ ভাতা বাদে অন্যান্য গুলো সব অকার্যধার্য হয়। আর অন্যান্য আয় যেভাবে আমরা করলাম ঠিক একইভাবে কর্মরত সিকিউরিটি সুদ কর মুক্ত সম্পূর্ণ অকার্যধার্য। গৃহ সম্পত্তি খাতে আয় এত টাকা, এখান থেকে বাদ যাবে 60%, আয় থেকে 25% আমরা বাদ দেবো। মেনটেনেন্স খরচ, শস্য বিক্রয় 9,000 টাকা, শস্য বিক্রয় 60% বাদ যায়। তারপরে সেভিং ব্যাংক হিসেবে সুদ হতে হবে, তাহলে এটা মোটাঙ্কিত করতে হবে একই রকম 90 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ। ডাকঘর সঞ্চয় এটাও 90 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ মোটাঙ্কিত করতে হবে। প্রাইজ লটারি পুরস্কার এটাও গুণ করতে হবে কত দিয়ে? 100 দিয়ে গুণ 80 দিয়ে ভাগ, কারণ প্রাইজ এর পুরস্কার 20%, 82 দ্বারা লটারি পুরস্কার বা প্রাইজ বন্ডের পুরস্কার হচ্ছে 20% কেটে যায়, তাহলে আমরা 80% পাই। তাহলে এই তিনটা মোটাঙ্কিত করতে হবে। আর অন্যান্য খরচ তার কি আছে? সরকারি কল্যাণ তহবিলে দান, এটা বিনিয়োগ। যৌথ বিমা পলিসি দান বিনিয়োগ। ভবিষ্যৎ তহবিলে দান বিনিয়োগ। ডিপিএস এ জমা প্রতি মাসে এত টাকা, তাহলে বছরে কত বিনিয়োগ। পারিবারিক ভরণ পোষণ এটা ব্যয়, এটা কোনো বিনিয়োগ হবে না। ছেলেমেয়ের লেখাপড়ার খরচ এটাও বিনিয়োগ হবে না। উৎসব ব্যয় এটাও খরচ, এটাও কোনো বিনিয়োগ হবে না। তাহলে এইগুলো থেকে তার মোট আয় কর দায় নির্ণয় করতে হবে। তাহলে মোট আয় আর কর দায় তোমরা এক নজর একটু দেখে নাও। বেতন খাতে আয় 52,000 টাকা, 12 মাসে গুণ করলে এত টাকা হয়। মহার্ঘ ভাতা মূল বেতনের 10% এত টাকা। মহার্ঘ ভাতা হচ্ছে মূল বেতন এর একটি অংশ, কি বলা হয়? মূল বেতনের একটা অংশ ধরা হয়। বাড়ি ভাড়া ভাতা 35% পান তিনি, তাহলে সরকারি কর্মচারী হলে সম্পূর্ণ অকার্যধার্য, সম্পূর্ণ অকার্যধার্য দিয়ে দিয়েছি। চিকিৎসা ভাতা 1500 টাকা করে 12 মাসে এত টাকা বা সম্পূর্ণ অকার্যধার্য। আর উৎসব ভাতা ছিল 2 মাসের মূল বেতনের সমান। এক মাসের মূল বেতন হলো 52,000 টাকা, 2 মাসের মূল বেতন হলো মূল বেতনের 2 মাস দিয়ে গুণ করলে 2 দিয়ে গুণ করলে 2 মাসের মূল বেতনের সমান 1,04,000 টাকা। এই সব মিলে তার বেতন খাতে আয়। সিকিউরিটি সুদ খাতে ছিল সরকার করমুক্ত সরকারি সিকিউরিটি, তার মানে সম্পূর্ণটাই করমুক্ত। তাহলে করমুক্ত সরকারি সিকিউরিটি 15,000 বাদ অকার্যধার্য সম্পূর্ণ। গৃহ সম্পত্তি খাতে আয় ছিল তার 2,24,000 বাদ মেরামত রক্ষণাবেক্ষণ 25%, 25% বাদ দিলে 1,80,000 টাকা। তারপরে ছিল আমাদের কৃষি খাতে আয় ছিল শস্য বিক্রয় 9,000 টাকা, বাদ উৎপাদন খরচ হচ্ছে কত? 60%, 60% 5400 টাকা, বাদ দিলে 3600 টাকা। তারপরে অন্যান্য উৎস থেকে আয় ছিল ধারা 33, সেভিং ব্যাংক হিসেবে সুদ ছিল 4,500 টাকা, এটা আমরা 100% কনভার্ট করলাম, করলে 5,000 টাকা। ডাকঘর সঞ্চয় হিসেবে সুদ এটা হলো 100% এ কনভার্ট করলে হয়েছে 4,000 টাকা। আর ছিল লটারি পুরস্কার, এটা আমরা 100% কনভার্ট করলাম, এটা হলো 50,000 টাকা। এর হলো অন্যান্য খাতে আয় ছিল 59,000। মোট মিলে তার আয় হলো মোট আয় 10,33,000 টাকা। এই সব মিলে তার 10 লাখ 4টে খাত থেকে তার আয় এসেছে 10,33,000 টাকা আয়। এই তিনটা একই রকম আমরা আগে ইয়েতে করলাম, তোমরা ওইটা দেখে দেখতে পারো, বুঝতে পারবে। তারপরে বিনিয়োগ ভাতা নির্ণয়। বিনিয়োগ কি কি ছিল? সরকারি কল্যাণ তহবিলে দান 150 টাকা করে প্রতি মাসে দিয়েছিল কল্যাণ তহবিলে, 12 মাসে 18,000 টাকা। তারপরে কি ছিল? যৌথ তহবিলে 100 টাকা করে 12 মাসে 1200 টাকা। ভবিষ্যৎ তহবিলে দান করেছে প্রতি মাসে 10,000, 12 মাসে 1,20,000 টাকা। ডিপিএস এ জমা 3,000 টাকার প্রতি মাসে, 12 মাসে 3 12 36,000 টাকা। তাহলে প্রকৃত বিনিয়োগ কত? এই তিনটে যোগ করো, এই তিনটে যোগ করলে 1,59,000 টাকা প্রকৃত বিনিয়োগ। আর কি ছিল?
সি ধারায় মোট আয় ব্যতীত 82 সি ধারার আয় ব্যতীত মোট আয়ের 25%। এখানে সরকার মনে হয় আমাদের প্রধানমন্ত্রীতে আনতে বলে জমা এটা নাই। সুতরাং আমরা মোট আয় থেকে কি করব, 82 সি ধারায় আয় ছিল আমাদের যেটা, সেটা বাদ দিয়ে দিয়েছি। 82 সি ধারায় আয় ছিল কত, 50,000 টাকা, সেটা বাদ দিয়ে বাদ বাকি টাকার উপরে 25%। 25% কাটলে হলো কত, 2,85,45,750 টাকা। সর্বোচ্চ সীমা হচ্ছে 1.5 কোটি টাকা। এই তিনটার মধ্যে যেটা ছোট, তাহলে সুতরাং কর রেহাতযোগ্য আয় বা বিনিয়োগ হলো 1, 2, 3, এই তিনটির মধ্যে যেটা ছোট। 1, 2, 3 এই তিনটির মধ্যে ছোট হলো 1,59,000 টাকা। কর রেহাতযোগ্য বিনিয়োগ 1,59,000 টাকা। তারপরে এইবার আমাদের কর দায় নির্ণয়। প্রথম কত, 2,50,000 টাকার উপরে শূন্য। এখানে আসো আমাদের কি ছিল, মোট আয় ছিল 10,33,000। 82 সি ধারা যেহেতু এটা আলাদা কর হার আছে, সুতরাং ওইটা বাদ দিয়েছি, 50,000 বাদ দিয়ে 9,83,000 টাকা। তাহলে 9,83,000 টাকার উপরে আমরা কর নির্ণয় করব। তাহলে প্রথম 2,50,000 টাকার উপরে 0% শূন্য, পরবর্তী 4 লাখ পর্যন্ত 10%, পরবর্তী 4 লাখ নিলাম 10% 40,000। তাহলে কত গেল, 4 লাখ আর 2 লাখ 50, 6 লাখ 50। তাহলে 9,33,000 থেকে 6 লাখ 50 বাদ দাও, বাদ দিলে থাকলো 3,33,000 টাকা। তার মানে পরবর্তী সীমা ছিল আমাদের 5 লাখ পর্যন্ত। তাহলে 5 লাখের মধ্যেই আছে। এর উপরে হলো করের হার 15%। 15% কাটলে হয় 49,950। এই দুটো যোগ করলে হয় 89,950। তাহলে মোট কর হয়ে গেলো এটা। এবার আবার আমাদের 82 সি ধারায় যেটা বাদ দিয়েছিলাম 50,000, এর উপর 20%। তাহলে 82 সি ধারা এর উপর 20%, এটা কাটলে হয় 10,000 টাকা। 10,000 করলে কত হলো, 99,950 টাকা। এবার কর রেহাত, কর রেহাতযোগ্য বিনিয়োগ আমরা কত পেয়েছি, 1,59,000। 1,59,000 উপরে 15% কাটলে হয় 23,850 টাকা। তাহলে ওইটা কর রেহাত বাদ দিয়েছি, বাদ দিলে কর রেহাত বাদ দিলে থাকলো 73,100 টাকা। এইবার এর সাথে আরো বাদ যাবে উৎস কর কর্তন, কারণ আমাদের সেভিং ব্যাংক হিসাবে সুদ আমরা ওখানে মোটাঙ্কিত করছিলাম, আগে যা দিয়েছিল মোটাঙ্কিত করে যেটা হয়েছে তার থেকে বিয়োগ করলে বাদ বাকিটা উৎস কর কেটেছে। তাহলে আবার একটু যদি ব্যাকে আসি, খেয়াল করো, 4500 টাকা ছিল মোটাঙ্কিত করে 5,000, তাহলে এটা বিয়োগ করলে হলো 500 টাকা উচ্ছেদ কর কেটেছে। এটা ছিল 36,000 মোটাঙ্কিত করে 4,000, 4,000 থেকে 36 ভিতরে 400। এটা ছিল 40,000 মোটাঙ্কিত করে 50,000, তাহলে এটা হলো 10,000। তাহলে এখানে 10,000, 400 আর 500, এই তিনটা হলো আমাদের উচ্চ কর কর্তন। তাহলে সেইটাই দেখো, উচ্চ কর কর্তন কত হয়েছে, 500, 400 আর 10,000, এই মিলে 10,900 টাকা আমাদের উচ্চ কর কর্তন করেছে। আর কত ছিল ওখানে উচ্চ কর রেহাত যোগ্য, কর রেহাত বাদ দেওয়ার পরে ছিল 76,100, বিয়োগ করে এখন হলো 65,200 টাকা। তাহলে কর প্রদেয় কর হবে 65,200 টাকা। তাহলে আবারও একটু খেয়াল করো, তাহলে উপরের আমাদের অঙ্কটা 1 নম্বর অঙ্কের মতোই, ওখানে বিস্তারিত বিনিয়োগটা তোমরা আরেকবার খেয়াল করো। বিনিয়োগ ছিল সরকারি ভবিষ্যৎ তহবিলে, কল্যাণ তহবিলে দান হলো 1,800 টাকা, প্রতি মাসে 150 টাকা করে 12 মাসে 1,800 টাকা। যৌথ বীমা তহবিলে প্রতি মাসে 100 টাকা করে 12 মাসে 1,200 টাকা। ভবিষ্যৎ তহবিলে 10,000 টাকার প্রতি মাসে 12 মাসে 1,20,000 টাকা। ডিপিএস এ প্রতি মাসে 3,000 টাকা করে, তাহলে 12 মাসে 36,000 টাকা। এই মিলেছিল তার প্রকৃত বিনিয়োগ ছিল কত, তাহলে এই চারটে যোগ করে প্রকৃত বিনিয়োগ 1,59,000। আর কি বলা আছে যে আমাদের মোট আয় থেকে যদি কর অব্যাহতি প্রাপ্ত আয় থাকে তাহলে সেটা বাদ দেবো, না থাকলে বাদ দেওয়ার দরকার নেই। যদি 82 শেয়ার দ্বারা প্রাইজ ব্যান্ড লটারি কোনো আয় থাকে তাহলে সেটা বাদ দেবো, বাদ দিয়ে যে টাকাটা থাকবে তার উপরে 25%। তাহলে আমরা আমাদের এখানে ছিল 50,000 টাকা ছিল লটারির পুরস্কার, সেই 50,000 টাকা আমরা বাদ দিছি, বাদ দিয়ে 9,83,000 টাকার উপরে 25% কেটেছি। তাহলে কত হয়েছে, 2,45,750 টাকা। তার থেকে সেটা একটা গেল, আর একটা ছিল সর্বোচ্চ সীমা 1.5 কোটি টাকা। এই তিনটার মধ্যে যেটা ছোট সেটা আমাদের কর যোগ্য বিনিয়োগ। তাহলে 1,59,000 প্রকৃত বিনিয়োগ, আর আমাদের মোট আয়ের হলো 25%, সেটা হলো 2,45,750, আর সর্বোচ্চ সীমা 1.5 কোটি টাকা। তিনটার মধ্যে ছোটটি কর যোগ্য বিনিয়োগ। আর এইবার আমরা কর দেয়, আমরা তো জানি প্রথম 2,50,000 টাকা পর্যন্ত শূন্য, পরবর্তী 4 লাখ টাকা 10%, তার পরবর্তী আসছিল 3,33,000 টাকা। কারণ এখানে আমরা দেখিয়ে দিয়েছি যে কর দায় গণনার সময় মোট আয় নির্ণয় দেখো দেখাই দিয়েছি, যেহেতু এই আমাদের 82 ধারার আয় কর আর ভিন্ন, সুতরাং ওইতে যখনই কর আর কোনোটার ভিন্ন থাকবে সেটা আমরা বাদ দিয়ে দিব। বাদ দিয়ে
এখানে আমরা 9,83,000, তার ভিতরে 2,50,000 টাকা শূন্য, পরবর্তী 4 লাখ টাকা 10% 40,000, অবশিষ্ট আর থাকলো তাহলে এটা 2,50,000 আর 4 লাখ 6,50,000, 9,33,000 থেকে 6,50,000 বাদ দিলে 3,33,000, তার উপরে 15% এ টাকা মোট কর এত হলো। এবার এর সাথে আমাদের এই যে 82 ধারা যে বাদ দিয়েছিলাম 50,000 টাকা, এই যে এখানে এটা খেয়াল করবা, এই 50,000 টাকার উপর আবার 20% কাটলে 10,000, মোট 93,950। তার থেকে আমাদের বাদ যাবে কর রেয়াত যাবে বিনিয়োগের উপরে 15%। বিনিয়োগ ছিল আমাদের 1,59,000, 15% বাদ দিলে 23,850, বিয়োগ করে 76,100 টাকা। বাদ উৎসে কর কর্তন, উৎসে কর ছিল আমরা সবসময় উৎসে কর বেশিরভাগই আমাদের অন্যান্য খাতে যে আয় থাকে সেই আয়ের ভিতরেই থাকে, সেটা তোমরা একটু খেয়াল করে নেবা। সেভিং ব্যাংক হিসাবের উপর 500 টাকা ছিল, গ্রাহক করের উপর 400 টাকা, আর লটারি পুরস্কারের উপর ছিল, প্রাইজ বন্ডের পুরস্কার ছিল 10,000 টাকা, মোট 10,900 টাকা। তাহলে 76,100 থেকে 10,900 টাকা বাদ দিলে 65,200 টাকা প্রদেয় কর। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো, নিয়মিত পড়ালেখা করো, পড়ালেখার কোনো বিকল্প নাই।